অনলাইনে শুরু হচ্ছে সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪টি বিলাসবহুল গাড়ির নিলাম। ১২তম সংসদ বিলুপ্তির পর এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করে এনবিআর। ফলে নিলামে ৮ গুণ বেশি শুল্ক আদায়ের মাধ্যমে ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের আশা করছে কাস্টম হাউস। দ্বাদশ জাতীয় সংসদের ৫১ জন সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানিতে এলসি খোলেন। এর মধ্যে গাড়ি এনে ছাড় করান ৬ জন। আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আমদানি করা এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধা বাতিল করে এনবিআর। এরপর ফরিদপুর ৩ আসনের সাবেক সাংসদ এ কে আজাদ শুল্ক কর দিয়ে ১ কোটি ৩ লাখ টাকার একটি গাড়ি ৮ কোটি ৫৪ লাখ টাকায় ছাড় করান। বাকি গাড়ির বিষয়ে ২ দফা নোটিশ জারির পরও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর এসব গাড়ি নিলামের ঘোষণা দেয় কাস্টমস কর্তৃপক্ষ। শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িগুলোর মধ্যে প্রথম ধাপে ২৪টি গাড়ি অনলাইন নিলামে তোলা হচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসব গাড়ি সরাসরি দেখতে পারবেন ক্রেতারা। কিছু গাড়ির তালিকা বন্দর থেকে আমাদের কাছে সরবরাহ করেছে, যেটা আমরা আরএল বলি, যেটু আমদানি করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত খালাস করা হয়নি। 24টা গাড়ি যেটা আমদানি করা সব থেকে সাবেক সংসদ সদস্য, বিগত যে সংসদ যেটা ছিল সেটার তারা সংসদ সদস্য ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, বিলাসবহুল এসব গাড়ি যাতে নিলাম প্রক্রিয়ার কারণে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটার দাম যদি 14 কোটি হয়, নিশ্চয়ই 14 কোটি টাকা দিয়ে তিনি কিনতে চাইবেন না, আরেকটু হয়তো কম হবে। তো এই দুইটার ইকুইলিব্রিয়াম করতে হবে আর কি, যে আমি খুব সুপার প্রফিট করতেও পারবো না, আবার কাস্টমস যদি ধরে রাখে যে তার বুক ভ্যালুতেই এটা নিতে হবে, সেটাও কিন্তু সঠিক না। দীর্ঘসূত্রিতার কারণে গাড়িগুলো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সুবিধার জন্য আমরা একটা মতামত দিতে চাই যে এই গাড়িগুলোকে কোনোভাবে ওই প্রক্রিয়ার মধ্যে, দীর্ঘসূত্রিতার প্রক্রিয়ার মধ্যে যাতে ফেলা না হয়। কাস্টম হাউসের তথ্যমতে সবচেয়ে দামি গাড়িটি আনেন সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদিক, শুল্ক সহ, যেটির দাম প্রায় ৯.৫ কোটি টাকা। আর সবচেয়ে কম ৫ কোটি ৬৩ লাখ টাকা দামের গাড়ি এনেছেন ময়মনসিংহ ৭ আসনের সাবেক এমপি এবিএম আনিসুজ্জামান। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, যে ২৪টি গাড়ি রয়েছে শুল্কমুক্ত সুবিধায় আনা, সেগুলোর মধ্যে কোন কোন ব্র্যান্ডের গাড়ি রয়েছে, এগুলোর দাম কেমন, নিলামের অংশ নেওয়ার প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে? এই যতগুলো গাড়ি এসেছে সবগুলো জাপানের টয়োটা ব্র্যান্ডের গাড়ি এবং টয়োটা ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের, এবং প্রতিটি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় প্রায় ১০১ কোটি টাকার মধ্যে এনেছিলেন সাবেক সংসদ সদস্যরা। কিন্তু সেগুলো আসলে ৪০০ গুণ শুল্ক যখন যুক্ত হয়, যেটি সাধারণভাবে যখন কোনো গাড়ি আনতে হয় এবং বিলাসবহুল গাড়িগুলো, সেক্ষেত্রে এক একটি গাড়ির দাম প্রায় ১০ কোটি টাকারও বেশি দাঁড়ায়। চট্টগ্রামে যে গাড়িগুলো জুলাই মাসে এনেছিলেন চট্টগ্রাম বন্দর দিয়ে, সেই গাড়িগুলো তার আসলে ৫ই আগস্ট যখন সরকার পতন হয়, সরকার পতনের পরে ৬ই আগস্ট সংসদ ভেঙে দেওয়ার ফলে সেই গাড়িগুলো শুল্কমুক্ত যে সুবিধায় আনতে চেয়েছিলেন সেটি আর সুযোগ পাননি। অনেক ২ জন সংসদ সদস্য সেই ৬ই আগস্টের যখন সরকার সংসদ বিলুপ্ত করা হয়, তারা আসলে তড়িঘড়ি করে চেষ্টা করেছিলেন দুটি গাড়ি ছাড়িয়ে নেওয়ার জন্য। এর মধ্যে চট্টগ্রামের একজন এমপিও রয়েছেন, কিন্তু তিনি আসলে তারা কাস্টমসের সেটি বাধ্যবাধকতা থাকার কারণে এবং কাস্টমস থেকে একটি নির্দেশনা দেওয়ার ফলে সেটি তারা ছাড় করতে পারেননি। এবং চট্টগ্রামের যে কারশেডে যে গাড়িগুলো রয়েছে, যে ২৪টি গাড়ি নিলামে তোলা হবে, সেই নিলাম তোলার পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে, অর্থাৎ আজকে থেকেই অনলাইনে যারা গাড়িগুলো কিনতে চান তারা আসলে সেটি তাদের দাম দিতে পারবেন। অর্থাৎ কাস্টমস যে ভিত্তিমূল্য নির্ধারণ করেছে এক একটি গাড়ির জন্য ৫ কোটি ৮৫ লাখ টাকা, এবং সেটি ২৫% অর্থাৎ ২৫% কর শুল্ক যুক্ত হয়ে সেটি প্রায় ৭ কোটি ২৫ লাখ টাকা গিয়ে দাঁড়াবে। এবং সেই গাড়ির দামের উপরে আসলে নির্ভর করবে আসলে যারা নিলামে অংশ নেবেন তারা আসলে গাড়িগুলো কিনতে পারবেন কিনা। এবং সেটি ২ থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে সেই প্রক্রিয়া তারা সশরীরে সেটি দেখতে পারবেন, এবং ১২-১৬ ফেব্রুয়ারির মধ্যে সেই নিলাম যে প্রক্রিয়াটি রয়েছে সেটি সুসম্পন্ন হবে। তবে আমরা দেখেছি বিভিন্ন সময় চট্টগ্রামে বা বন্দরের যে গাড়িগুলো থাকে সেগুলো যখন কাস্টমস নিলামে তোলা হয়, সেটি প্রথম দফায় হয়তো কাঙ্ক্ষিত দাম পাওয়া যায় না, অর্থাৎ যে দাম পাওয়ার কথা সেটি না পাওয়ার ফলে অনেক সময় সেটি দ্বিতীয়বার যেতে হয়। ফলে এই গাড়িগুলো আশা করা হচ্ছে প্রথমবার এই নিলাম প্রক্রিয়া হয়তো বিক্রি হয়ে যাবে, যেহেতু এগুলো একেবারে নতুন মডেলের নতুন গাড়ি বলা চলে।
রাজস্ব আদায়ে নিলামে তোলা হচ্ছে সাবেক এমপিদের 24টি গাড়ি। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাজধানীর যানজট কমাতে বিজয় সরণি থেকে ডান দিকের মোড় নেওয়া বন্ধ। যেতে হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ গেটের আগে ডানের মোড় দিয়ে। এতেই সড়কের উপরে বেড়েছে গাড়ির চাপ। আগে থেকে নতুন এই সিদ্ধান্ত না জানানোতে যানবাহনের চালক ও যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। এরই মধ্যে ফার্মগেট ও কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁও মোড়ে যানবাহনের লম্বা সারি দেখা যাচ্ছে। সিগন্যালে রশি টানিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। এর আগে গত 23শে জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত নির্দেশনা দেয় ডিএমপি। এতে বলা হয়েছে, ট্রাফিক বিভাগ মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমদ এভিনিউ সহ নানা পয়েন্টে চলাচল নিয়ন্ত্রণ করায় যানজট কমেছে। নগরবাসী এর সুফলও পাচ্ছে। সে ধারাবাহিকতাতেই বিজয় সরণি ক্রসিংয়ের যানজট কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, অনেকেই নতুন সিদ্ধান্তে যানজটে ভোগান্তি বাড়ার শঙ্কা করছেন। আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, প্রথম কর্মদিবসের যে প্রথম সকাল, সেই সকালে এখন পর্যন্ত আসলে যানজট খুব একটা তীব্র হয়নি। তবে সিগন্যালে যে দীর্ঘ একটি সময়, সেই সময়টি আসলে লাগছে। তবে ভয়াবহ যে আকার ধারণ করা, সেটি আসলে এখন পর্যন্ত যায়নি। তবে এখানে যারা এই পথটি আসলে ব্যবহার করছেন, দীর্ঘদিন ধরেই পথ ব্যবহার করে থাকেন, তারা বেশ বিড়ম্বনার মধ্যে পড়েছেন। তার কারণ হচ্ছে যে নতুন করে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত সম্পর্কে এই সড়কের যারা যাত্রী যারা আছেন, চালক যারা আছেন, তারা সেই সিদ্ধান্ত সম্পর্কে জানেন না। যে কারণে তারা যখন আসলে বিজয় সরণি সিগন্যালটিতে এসে নতুন সিদ্ধান্ত দেখছেন এবং যখন দেখছেন যে ডান দিকে তারা আসলে যেতে পারছেন না, তখন তাদেরকে বাধ্য হয়ে কারওয়ান বাজার বা সোনারগাঁ থেকে ইউটার্ন নিয়ে তারপরে মানিক মিয়া অ্যাভিনিউ বা মোহাম্মদপুরের দিকে যেতে হচ্ছে। তো এই জায়গাটিতে গিয়ে দেখা যাচ্ছে যে ফার্মগেট পার হওয়ার পরে কারওয়ান বাজার এই এলাকাটিতে এক ধরনের যানজটের আসলে সৃষ্টি হচ্ছে, যেটি আসলে আমরা গতকালকেও দেখেছিলাম। এবং এই এলাকার এই সড়ক যারা ব্যবহার করে থাকেন, তারা যেটি আসলে বলছেন যে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কিন্তু গণবিজ্ঞপ্তিটির প্রচারটি সেইভাবে আসলে হয়নি। এবং একই সাথে এই বিজয় সরণি এলাকাতে যেহেতু এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে, এখানে ব্যানার টানানো যেতে পারত, এখানে মাইকিং করা যেতে পারত, সেই কোনো কিছুই আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে করা হয়নি। যে কারণে তাদেরকে এই সড়কে বের হয়ে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। আপনাকে একটু বলে রাখি যে জাহাঙ্গীর গেট থেকে যে যানবাহনগুলো বিজয় সরণির দিকে আসবে, বিজয় সরণি থেকে ডান দিকে মানিক মিয়া অ্যাভিনিউ বা মোহাম্মদপুরের দিকে চলে যেত যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো এখন ডান দিকে সে মোড় নিতে পারছে না। এই মানিক মিয়া অ্যাভিনিউ বা মোহাম্মদপুরের দিকে যেতে হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগে একটি ডান দিকে একটি মোড় আছে এবং সেই ডান দিকের মোড় দিয়ে তেজগাঁর পুরাতন এয়ারপোর্টের পাশে যে লিংক রোডটি আছে, সেই লিংক রোড দিয়ে তারপরে মানিক মিয়া অ্যাভিনিউ বা মোহাম্মদপুরের দিকে যেতে হচ্ছে। তো এই জায়গাটিতেও এই সড়কে যারা ব্যবহার করেন, তারা যেটা আসলে বলছেন যে সেই পথটি যদি লিংক রোড দিয়ে যদি তারা যান, সেক্ষেত্রে তাদেরকে মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার ঘুরে তারপরে যেতে হচ্ছে। অর্থাৎ এই যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, এই উদ্যোগ যানজট নিরসনে কতটা ভূমিকা রাখবে, এটি আসলে এখন একটি প্রশ্ন। এবং এই সড়ক যারা ব্যবহার করেন, তারা বলছেন যে এতে আসলে যে খুব একটা সুফল মিলবে, গতকালকে যারা এটি ব্যবহার করেছেন তারা বলছেন যে খুব একটা সুফল তারা পাচ্ছেন না। তার কারণ তাদের সময় বাঁচার চেয়ে বরঞ্চ আসলে সময় বেশি লাগছে। তো আমার কাছে বিজয় সরণি থেকে এটি ছিল এখনকার সবশেষ। যানজট নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বিজয় সরণিতে, বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। দালালদের 42 লাখ টাকা দিয়েও ইটালি যাওয়া হয়নি মাদারীপুরের রাকিব মহাজনের। উল্টো অমানবিক নির্যাতনের কারণে লিবিয়ার হাসপাতালে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবরও দিয়েছে দালালরা। এই ঘটনায় বাকরুদ্ধ পরিবার। দেশে কাজ করা চক্রের সদস্যদের শাস্তি দাবি করেছে এলাকাবাসী। রাকিব মহাজনকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রলোভন দেখান জাহাঙ্গীর মৃধা নামে এক ব্যক্তি।
লিবিয়ায় জাহাঙ্গীরের ভাইরা সোহাগ মাতব্বরের মাধ্যমে ২৭ লাখ টাকায় চুক্তি হয়। তবে সেখানে গেলে রাকিবকে আরও টাকার জন্য নির্যাতন শুরু করে সোহাগ। আটকে রাখা হয় মাফিয়াদের গেম ঘরে। প্রায় ২.৫ বছর সেখানেই কাটে। পরে পালিয়ে আরেক দালাল মাজেদ খলিফাকে ১৫ লাখ টাকা দেন রাকিব। তবে আবারও নির্যাতন চলে তার উপর। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। গেল বুধবার লিবিয়ার হাসপাতালে মৃত্যু হয় রাকিবের। সোহাগ মাতবার মনে করেন নিয়ে আমার বাবার একটা শেষ মাসা লিবিয়া হাসপাতাল ভর্তি করিয়া শেষ মাসে আমার বাবার মৃত্যুবাসী করে দিছে। রাকিবের এমন পরিণতিতে শোকাচ্ছন্ন এলাকাবাসী। দোষীদের শাস্তির দাবি তাদের। আমার বাইরে ওরা গেম ঘরে রাখা মাইরা লাইছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমরা বিচার চাই এটার। এই ঘটনায় কোনো অভিযোগ পায়নি পুলিশ। মামলা হলে তদন্ত করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরামর্শ দিতে চাই আপনারা বৈধভাবে বৈধ পন্থায় সরকারি যেসব প্রসেস আছে সেগুলো ফলো করে যেন তারা বিদেশে গমন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। একইভাবে ইউএনও জানিয়েছেন পরিবার আবেদন করলে মরদেহ ফেরত আনতে ব্যবস্থা নেওয়া হবে। এটা বৈধ পথে থাকলে লাশটা ফেরত আনা, প্রবাসী কল্যাণের মাধ্যমে ফেরত আনা অনেক ইজি হয়, কিন্তু যেহেতু এটা অবৈধ পথে আছে, এখন এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেই বলতে পারবে যে এটা কিভাবে ওখান থেকে আনা সম্ভব। মানব পাচারে একটি শক্ত সিন্ডিকেট মাদারীপুরে কাজ করছে বলে অভিযোগ আছে। বিভিন্ন গণমাধ্যমের খবর বিশ্লেষণে জানা যায়, গেল ৩ মাসে নির্যাতনের কারণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে লিবিয়ায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, এই ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ কেন যায়নি, আর জড়িতদের ধরতে পুলিশ নিজ থেকে কোনো উদ্যোগ কেন নিচ্ছে না? আসলে আমরা কথা বলেছিলাম নিহতের পরিবারটির সাথে। তার পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা খুব শীঘ্রই থানায় একটি বিষয়ে অভিযোগ দায়ের করবে, এমনটি আমাদেরকে জানিয়েছে পরিবারের স্বজনরা। এবং পুলিশের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যে মাদারীপুর জেলার অধিকাংশ মানুষ কিন্তু আপনি জানেন যে লিবিয়া হয়ে ইটালি যাওয়ার যে একটি প্রবণতা, সেটি আসলে প্রায় আমরা লক্ষ্য করি এবং নিয়মিত হয়ে থাকে। এই অংশ হিসেবে প্রায় অনেক দালাল পুরো মাদারীপুর জেলার বিভিন্ন গ্রামেই কিন্তু দালালের সংখ্যা অনেক হয়ে গেছে। এইরকম একটি ২ শতাধিক মামলা ইতিমধ্যে বিভিন্ন থানায় রেকর্ড করা হয়েছে, যার আসামি কিন্তু প্রায় ৫ শতাধিক দালাল। সেই দালালদের বিরুদ্ধে আসলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করলে কিছু কিছু দালালদের গ্রেপ্তার করার পরে তারা কিন্তু আবার দেখা যাচ্ছে যে জামিনে বেরিয়ে এসে আবার একই কাজ, অর্থাৎ এই যে মানব পাচার যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে তারা আবার জড়িয়ে পড়ে এবং এই কাজগুলি তারা আবার নিয়মিত করে থাকে। ফলে যে এই মামলা দিয়েও আসলে এটা আসলে ওইভাবে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে আমরা যেটি দেখতে পাচ্ছি, এবং প্রশাসনের যে গতি সে কার্যক্রমের সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে এসে মানব পাচার যে মামলাগুলি সেই মামলা দিয়েও আসলে মূলত কাজ হচ্ছে না। আর যে বিষয়টা আপনি আরেকটু বিষয় আপনাকে জানাচ্ছি যে এই যে রাকিব যে ৪২ লক্ষ টাকা দিয়েও তার মৃত্যুর খবর এলো এলাকায়, সেই এলাকায় খবর আসার পরপর আমরা যে এলাকায় শোকের ছায়া নেমেছে এবং এই পরিবারটি যে রাকিবের পরিবার ইতিমধ্যে যে তার এলাকার পখিরা গ্রামের জাহাঙ্গীর মৃধা, তার যে ভাইরা শরীয়তপুরের পালং থানার বিনোদপুর গ্রামের সোহাগ মাতুব্বর, তার মাধ্যমে ২৭ লক্ষ টাকা চুক্তি করে লিবিয়ায় নিয়ে এবং লিবিয়া থেকে যে গেম করে নেওয়ার পর থেকে মূলত গত ৩ বছর ধরেই মূলত সে আটকে ছিল এবং আটক থাকার পর বিভিন্ন পর্যায়ে তাকে নিয়মিত নির্যাতন করা হতো এবং সেই নির্যাতনের ভিডিও এবং ছবি, অডিও বার্তা, ভিডিও বার্তা এসব তার পরিবারকে পাঠিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে মুক্তিপণ দাবি করে এবং প্রায় আরও কয়েক লক্ষ টাকা নিয়েছে। এবং পাশাপাশি সর্বশেষ যেটি হচ্ছে জাউদি গ্রামের এই মাজেদ খলিফার কাছে খপ্পরে পরে সেখান থেকেও তারা আমরা দেখতে পেয়েছি যে ১৫ লক্ষ টাকা দিয়েও মূলত লিবিয়া থেকে ইটালি যেতে পারেনি। ফলে একটা নির্যাতনের এক পর্যায়ে এই রাকিব মহাজন তিনি লিবিয়ার একটি বেসরকারি একটি হাসপাতালে মারা যায়। এমন খবর আসার পরে মাদারীপুরের বাড়িতে পড়েছে তার শোকের ছায়া এবং পরিবারের একটি দাবি যে এই লাশটি যাতে বাংলাদেশ সরকার তার পরিবারের কাছে এনে দেওয়ার ব্যবস্থা করে। সেটি আসলে প্রত্যাশা মাদারীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। দালালের খপ্পরে পড়ে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ জনাব আসিফ মুনির। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি প্রতিবেদনটি দেখছিলেন, আমরা যেমনটি দেখলাম যে ইটালি যাওয়ার পথে লিবিয়ায় নিয়ে আরও একটি মর্মান্তিক মৃত্যুর কথা আমরা শুনতে পেলাম। এ খবর তো প্রায়শই হচ্ছে, তারপরও এই অপতৎপরতা কেন বন্ধ হচ্ছে না?
ধন্যবাদ। যেটা কয়েকটা বিষয় আপনাদের প্রতিবেদনেই ছিল, একটা হচ্ছে যে বৈধভাবে এবং অবৈধভাবে যাওয়া। তো আসলে ইতালিতে যাওয়ার বৈধ অভিবাসন বলি, সেটার প্রক্রিয়া তো এই লিবিয়া হয়ে সমুদ্র পথে যাওয়া না। এই যিনি খুবই দুর্ভাগ্যজনক যে যিনি মারা গেলেন তিনি লিবিয়াতে মারা গেলেন, কিন্তু অনেকে কিন্তু এই লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালি যেতে গিয়ে সেখানেও মারা যাচ্ছেন বা গেছেন। এখন প্রক্রিয়া বন্ধ করতে গেলে, যেটা আপনারাও বলছিলেন আপনাদের প্রতিবেদনে বা আপনার প্রশ্নেও, যে অপরাধী চক্রকে কেন ধরা যাচ্ছে না, আসলে যেহেতু এটা আন্তর্জাতিক একটা চক্রের অংশ এবং সেখানে সবাই বাংলাদেশিও না, বাংলাদেশেও থাকেন না, কাজে বাংলাদেশের আইন দিয়ে এই চক্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটাও ঠিক যে এই চক্র অনেকদিন ধরেই কাজ করছে এবং কম বেশি বিভিন্ন সময় হচ্ছে, বিশেষ করে বেড়েছে করোনাকালীন সময় এইটার একটা প্রবণতাটা। আর ইটালির কথা যদি আমরা বলি, সেটার একটা ধারাবাহিকতা আছে। 90-এর দশকে থেকে এখানে মূলত অভিবাসন শুরু। অনেকেই এইভাবে গেছেন এবং গিয়ে সেখানে একটা পর্যায়ে গিয়ে তারা তাদের স্থায়িত্ব পেয়েছেন, তাদের সেখানে যে বৈধ কাগজপত্র পেয়েছেন। এইটা একটা ট্রিগার হিসেবে কাজ করে যে ঠিক আছে, কোনোভাবে যদি একজন মানুষ যেতে পারে, তো দালালরাও সেটা বোঝান, যারা যেতে চান তাদেরও সেরকম একটা মরিয়া ভাব থাকে যে ঠিক আছে, যত টাকাই হোক আমি যদি একবার পৌঁছাতে পারি ওখানে, তাহলে কোনো না কোনো সময় আমার ভাগ্য খুলে যাবে। এই ভাগ্য খোলার জায়গাটার মানসিকতার জায়গাটা রয়ে গেছে, যেহেতু আপনাদের প্রতিবেদনও ছিল যে মাদারীপুর এমন একটা এলাকা যে এখানে বহু মানুষ প্রায় কয়েক ঘর পরপরই দেখা যাচ্ছে যে তারা ইতালিতে আছে কেউ না কেউ, এবং অনেকেরই ভাগ্য ফিরে গেছে। ওইটাই একটা কাজ হিসেবে মাথার মধ্যে কাজ করে যে ঠিক আছে, হয়তো কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা যেতে চান তাদেরও একটা সচেতনতার ব্যাপার আছে, আহ, যে আমি বৈধভাবে যাব কিনা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইতালি বা ইউরোপে যারা শ্রমজীবী মানুষ, তাদের আসলে খুব স্কোপ কম। সেখানে তারা যাওয়ার পরেও যদি তারা বৈধ কাগজপত্র পান, অনেকদিন সময় লাগে, এবং তারপরেও সেখানে যে জীবনযাত্রা খুব উন্নত হয় তাদের, তা কিন্তু না। কষ্ট করতে হয় তাদের সেখানে, অনেক দিন পরে, অনেক বছর পরে হয়তো সেটার একটা ফল ভোগ করেন, যেটা তো দেখা যায় যে হরে ধরে খুব বেশি লাভ হয় না। এখানে একটা কারণ হতে পারে এই ব্যক্তির ক্ষেত্রে, যেহেতু তিনি একটা বিশাল অঙ্ক দিচ্ছিলেন, পাচারকারীরা মনে করছিল যে একে চাপ দিলে আরো টাকা পাওয়া যাবে এবং তার হয়তো সোর্স রয়েছে, তিনি হয়তো কষ্ট করেই দিয়েছেন, কিন্তু এই বেশি অঙ্কের টাকাটা আদায় করার জন্য তারা করছে। কোন কোন ক্ষেত্রে তারা হয়তো তাদেরকে সমুদ্র পথে ছেড়ে দেয় এবং তারপরে জনাব তার আসিফ উপর। মুনির, একটি বিষয় জানতে চাচ্ছি যে অভিবাসন নিয়ে তো অনেকগুলো সংস্থাই কাজ করে, তো মাদারীপুরেই এই ঘটনাটা বেশি হচ্ছে, তো সংস্থাগুলো বিশেষ কোনো উদ্যোগ নেবে কি সামনে মানুষকে সচেতন করতে? সংস্থার চেয়ে বড় জরুরি হচ্ছে এখানে সরকারি উদ্যোগটা দরকার। সংস্থা মানে ধরেন এখানে হয়তো কিছু এনজিও প্রতিষ্ঠান বলেন এই ধরনের কাজ করে, স্থানীয় কিছু সংগঠন কাজ করে, কিন্তু এগুলো প্রকল্প ভিত্তিক কাজ করে। তো সরকারের, এবং যেটা আপনাদের প্রতিবেদন ছিল, যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা আছে সচেতন করা এবং এই ব্যাপারে নিয়ন্ত্রণ বা আইনি প্রয়োগের ক্ষেত্রে, এবং পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে হবে। প্রচারণের কাজে তথ্য মন্ত্রণালয়, আহ, আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এগুলোর সাথে একটা সমন্বয় এবং দীর্ঘকালীন প্রচারণা দরকার। আমরা যে কোনো বিজ্ঞাপনেই দেখি যে একটা বিজ্ঞাপন বহুবার প্রচারিত হওয়ার পর কনজিউমারের উপরে সেটার একটা প্রভাব পড়ে। তো সেরকম প্রচারণা নিয়মিত সব সময় চললে, এবং এটার ভয়াবহতাটা এইটাকে যদি বলা যায় এবং যদি বিকল্প বলা যায় যে ঠিক আছে, ইউরোপে যেতে চাইলে এই এই ব্যবস্থা করলে বৈধভাবে যাওয়া সম্ভব, এই প্রচারণাটা সরকারি উদ্যোগেই আসলে সম্ভব। অন্য কোনো সংস্থার মাধ্যমে আসলে এটা কার্যকরী কোনো কিছু হবে না। আশা করছি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। জনাব আসিফ মুনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেয়। এবার চলমান রাজনৈতিক প্রসঙ্গ। শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে, জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দল বানাতে গিয়ে রাষ্ট্র প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার বিকেলে রাজধানীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের নতুন দল গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। সম্প্রতি বিএনপি নেতারাও বলেছেন সরকারের ভেতর থেকে কেউ কেউ দল গঠনের চিন্তা করছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে এ নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠন হলে স্বাগত জানাবে বিএনপি। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি
তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কিছু পণ্যের ভ্যাট বাড়ায় জনগণের দুর্ভোগ নিয়ে উদ্বেগ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? তারেক রহমান বলেন, জনগণের কাছে সংস্কার ও নির্বাচনের চেয়ে সংসার চালানো বেশি গুরুত্বপূর্ণ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 111-এর মতো পরিস্থিতি তৈরি হয়নি, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর আগে হাজীগঞ্জ বাজারে এক পথসভায় মাহফুজ সাফ জানান, আগামী নির্বাচনে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। হাজীগঞ্জে পৌঁছলে উপদেষ্টা মাহফুজ আলমকে সংবর্ধনা জানায় ছাত্র জনতা। সেখানে পথসভায় অংশ নিয়ে মাহফুজ বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে শিগগিরই রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা হবে। সবার মতামতের ভিত্তিতে ন্যূনতম সংস্কার করেই নির্বাচন আয়োজন করা হবে। শেখ মুজিব, শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি পন্থীদের কোনো স্থান আর হবে না। ডাকবাংলোয় জেলা প্রশাসকের তরফ থেকে মাহফুজ আলমকে গার্ড অফ অনার দেয়া হয়। এরপর লক্ষ্মীপুরের রামগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে যেসব প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছিল তাদের অবিকৃত রেখে নির্বাচন সম্ভব নয়। গণহত্যার বিচার না করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে সংস্কার না করলেই নয়, নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই। আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। দিল্লিপন্থীরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেন উপদেষ্টা। তাহলে উপকৃত হবে বাংলাদেশের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রয়োজনের বেশি সংস্কার না করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি এই আহ্বান জানান। তিনি আরও বলেন, বিগত সময়ে যারা গুম, খুন ও সংখ্যালঘু নির্যাতন করেছে তাদের তালিকা করতে হবে। এদেশে সংখ্যালঘু বা গুরু বলে কোনো সম্প্রদায় থাকতে পারে না বলে মন্তব্য করেন শফিকুর রহমান। বলেন, যাদের এদেশে জন্ম তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। হিন্দু জনগোষ্ঠীকে সংখ্যালঘু না ভাবার আহ্বান জানান জামায়াতের আমির। যারা হিন্দুদের অত্যাচার করেছে তাদের বিচার করার দাবি জানান শফিকুর রহমান। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো বা এটা করবে না। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, দর্শন, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান সরকার জনগণের দাবি পূরণে ব্যর্থ। নুরুল হকের অভিযোগ, সরকারের ব্যর্থতার কারণে ফ্যাসিবাদী আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে উঠছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিভেদ স্পষ্ট। এজন্যই 111-এর মতো ঘটনার আলোচনা আবারও আসছে। এটি যাতে না হয় সেজন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। সব দলকে নিয়ে জাতীয় সরকারের কোনো বিকল্প নেই বলেও মনে করেন নুরুল হক নূর। একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ সব দলের ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। আপনারা গত 5 মাসে
রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল, আন্দোলনের অংশীজন, নাগরিক সমাজ সহ সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য এবং সংহতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন। এবারের অমর একুশে বইমেলা হবে পলিথিন বা পলিপ্রোপাইলিন মুক্ত। মেলার পরিবেশ নষ্ট হয় এমন কোনো ব্যাগে, স্টলে বই বিক্রি করা যাবে না। সেই সাথে একবার ব্যবহারযোগ্য বোতলজাত পণ্য মেলায় নিষিদ্ধ থাকছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা এবং বাংলা একাডেমি। ভাষার মাস ফেব্রুয়ারিতে শুরু হয় অমর একুশে বইমেলা। তাই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শুরু হয়েছে স্টল তৈরির প্রাথমিক কাজ। প্রতি বছর মেলায় গড়ে প্রায় 50 কোটি টাকার বই বিক্রি হয়। হাজারেরও বেশি স্টলে বিক্রি হয় লাখখানেক বই। এর বেশিরভাগই পলিথিন বা পলিপ্রোপাইলিন ব্যাগে। কিন্তু এবারের বইমেলায় এমন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ থাকছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বিপিএল হচ্ছে, উনি কিন্তু পরিবেশ মন্ত্রণালয়কে ওখানে ইনভলভ করেছেন যে জিরো ওয়েস্ট একটা ক্রিকেট গেম তোমরা করার চেষ্টা করো, এবং সেখানেও আমরা প্লাস্টিকের পানির বোতল, পলিথিন ব্যাগ এগুলো যেন না যায় সেই চেষ্টাটা করে যাচ্ছি। তারই আলোকে যে কি করে সকল ব্যানার, পোস্টার আমরা কাপড়ে বা কাগজে করতে পারি এবং ওইখানে যেন কোনোভাবেই প্লাস্টিক না নেওয়া হয়, পলিথিন শপিং ব্যাগ না নেওয়া হয়। পরিবেশ ও বন উপদেষ্টা জানান, বইমেলায় পরিবেশ নষ্ট হয় এমন ব্যাগের বিকল্প কাগজ ও কাপড়ের ব্যাগে যোগান দিতে প্রস্তুত রয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। কেউ হয়তো একটা পানির বোতল নিয়ে ঢুকে গেল, মেলায় আসা কোনো মানুষের সাথে আমরা দুর্ব্যবহার করব না, কিন্তু ওইখানে বর্জ্য ব্যবস্থাপনার আমরা একটা সিস্টেম রাখবো যেখানে ভলান্টিয়ার ওইটা কালেক্ট করে এক জায়গায় আনবে। তবে কোনো বই যেন পলিথিনের ব্যাগে বা পলিপ্রোপাইলিনের ব্যাগে দেয়া না হয় সেই চেষ্টা আমরা অবশ্যই করব। বাংলা একাডেমির মহাপরিচালক জানালেন, বইমেলার নীতিমালা বাস্তবায়নে সক্রিয় থাকবে তারা। সরকারি সিদ্ধান্তই আছে আসলে যে আমরা এই ধরনের পলিথিন কিংবা প্লাস্টিক এই জাতীয় জিনিসপত্রকে নিরুৎসাহিত করব। ফলে আমরা মেলায় এই ব্যাপারটা খুব জোরালোভাবে দেখার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ সহ জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্র 2024 সালের মধ্যে প্লাস্টিক দূষণ বন্ধে চুক্তি করেছিল। অথচ সেই সময়সীমা পার হয়ে গেলেও এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধুমাত্র নামের মিল থাকায় দীর্ঘ এক যুগ ধরে মামলার বোঝা বয়ে বেড়াচ্ছেন শরীয়তপুরের জাজিরা পৌরসভার বাসিন্দা স্বপন খান। পুলিশের গাফিলতির কারণে স্বপন খান দীর্ঘ এই ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ স্বজন ও মানবাধিকার সংস্থার। এ বিষয়ে আদালত থেকে তদন্তের নির্দেশ পেলে অধিকতর তদন্ত করা হবে বলে জানান পুলিশ সুপার। দীর্ঘ এক যুগ ধরে অপরাধ না করেও অস্ত্র মামলার বোঝা বয়ে বেড়াচ্ছেন জাজিরা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কৃষক মালেক খানের ছেলে স্বপন খান। পুলিশের কোনো অপরাধের তালিকায় নাম নেই তার। পরিবারের অভিযোগ, এক আসামির নামের সাথে মিল থাকায় গ্রেপ্তার করা হয় তাকে। মামলার নথি বিশ্লেষণ করে দেখা যায় 2009 সালের 12 ডিসেম্বর গুলশান থানার একটি অস্ত্র মামলায় আসামি করা হয় জাজিরা মুল্লা ইউনিয়নের হামগাঁও গ্রামের স্বপন খান ওরফে সুমন খানকে। 2012 সালে ওই মামলায় গ্রেপ্তার করা হয় জাজিরা পৌরসভার মতিসাগর গ্রামের দিনমজুর স্বপন খানকে। সেই মামলায় 23 দিন কারাভোগ শেষে জামিন মিললেও মামলা থেকে অব্যাহতি পাননি স্বপন। কোর্টের শুধু তারা ডকুমেন্ট নানান ডকুমেন্ট চাচ্ছে, ওইটা দিতে আমাদেরও পসিবল ছিল না, আর তখন আমরা অর্থ সংকটে পড়ে যাই। আমাদের এলাকায় যে স্বপন খান, উনি কখনো ঢাকা ছিল না। প্রকৃত আসামি স্বপন খান ওরফে সুমন খান সম্পর্কে খোঁজ নিতে হামগাঁও এলাকায় তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি কাউকেই। জানা যায় দীর্ঘ 15-20 বছর যাবৎ এলাকায় আসে না তারা। প্রায় 15-20 বছর যাবৎ দেশে আসা যাওয়া নাই এবং সে জানি জেলে আছে। মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্বে অবহেলার জন্য এমন ভুল হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা। যে মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, তিনি যদি সঠিকভাবে তদন্ত করতেন তাহলে প্রকৃত স্বপন খানকে উদ্ঘাটন করে তাকে আসামি করতে পারতেন। আদালতের নির্দেশ পেলে বিষয়টি অধিকতর তদন্তের আশ্বাস পুলিশের এই কর্মকর্তার। বিজ্ঞ আদালত থেকে এই বিষয়ে যদি পরবর্তীতে কোনো ধরনের আমাদেরকে ইনকোয়ারি অথবা অনুসন্ধান করার জন্য বলা হয়, তো সেক্ষেত্রে আমরা অনুসন্ধান সাপেক্ষে পরবর্তীতে বলতে পারবো যে আসলে ওই স্বপন খানই প্রকৃতপক্ষে, মানে তার পূর্বে তো অন্য কোনো স্বপন খান জেলে আছেন কিনা। মামলার খরচ ও হয়রানি থেকে বাঁচতে অনেকটা অভিমান করেই 8 বছর আগে প্রবাস জীবন বেছে নিয়েছেন দিনমজুর স্বপন খান।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে ভোগান্তি। এবারে শীত পরিস্থিতির খবর জানাতে নওগাঁ ও পঞ্চগড় থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে নওগাঁতে থেকে আছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁয় সকাল থেকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? জনজীবনে শীতের প্রভাব কেমন? আপনি জানেন যে নওগাঁ দেশের সীমান্তবর্তী জেলা। আপনি আজকে যে তাপমাত্রাটি রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া অফিসে, সেটি হচ্ছে 8.6 ডিগ্রি সেলসিয়াস, এবং এটি দেশের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আকাশ কিন্তু পরিষ্কার, আপনার রোদও উঠেছে, কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার কারণেই কনকনে শীত কিন্তু বিরাজ করছে জেলা জুড়ে। আর এই কারণে এখানকার খেটে খাওয়া মানুষ যারা ছিন্নমূল এবং দরিদ্র জনগোষ্ঠীর মানুষ, তারা কিন্তু আসলে সকালে ভোরে যখন ঘুম থেকে উঠে তারা কাজের সন্ধানে বেরোচ্ছেন, তাদেরকে কিন্তু প্রচন্ড শীত কষ্ট পোহাতে হচ্ছে। একইভাবে কিন্তু এখানে আপনি জানেন যে এখন কিন্তু আপনার ইরিবুড়ো রোপণের কাজ চলছে, সেখানেও কিন্তু কৃষি শ্রমিকরা অনেক কষ্ট পাচ্ছেন এই কাজ করতে গিয়ে। আমি এখানকার শীতবস্ত্র বিতরণের কথা যদি বলি, কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হয় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন, স্থানীয়ভাবে সংগ্রহকৃত প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু ৭৫,০০০-এরও বেশি শীতবস্ত্র কিন্তু দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে, এবং এই বিতরণ প্রক্রিয়াটি কিন্তু অব্যাহত আছে, এবং আরো শীতবস্ত্র কিন্তু পর্যায়ক্রমে বিতরণ করা হবে। আর একটি তথ্য আপনাকে জানাবো যে আপনি জানেন যে আসলে এখানে এই শীতের কারণে শুধুমাত্র যে মানুষ শীত কষ্ট পাচ্ছে এমনটি নয়, আপনি এখানকার যারা শিশু এবং বয়স্ক মানুষ, তারা কিন্তু শীতজনিত সর্দি, জ্বর, আমাশয়, ডায়রিয়া, হাঁপানি, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন কিন্তু নওগাঁ সদর জেনারেল হাসপাতাল সহ এখানকার আরো 10টি সার্বিকভাবে জনজীবনের শীতের প্রভাব বিদ্যমান। সাদেকুল আমাদের সাথেই থাকবেন। এবারে পঞ্চগড়ের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, বিগত কয়েকদিনে তাপমাত্রা পর্যালোচনা করলে পঞ্চগড়ের শীত পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? জনজীবনের প্রভাব নিয়ে জানাবেন। দেখুন, পঞ্চগড়ের অবস্থান কিন্তু সর্ব উত্তরের সীমান্ত জেলা, অর্থাৎ আমরা সর্ব উত্তরের শুরুর জেলা বলছি। পঞ্চগড়ের কাছাকাছি হিমালয় অবস্থিত। এটা পঞ্চগড়কে কিন্তু হিমালয় কন্যাও বলা হয়ে থাকে। তো আমি যদি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কথা বলি, তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে পঞ্চগড়ে গতকাল শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ ছিল। আজকেও কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা যদি 8 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে। গতকালকে থেকে আমরা দেখছি যে 9 থেকে 10-এর মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তো আমরা এর প্রভাবে আসলে দেখছি যে বিকেল থেকে ঘন কুয়াশার সাথে উত্তরের হিমশীতল বাতাস, এই বাতাসের কারণেই কিন্তু মাঘের যে হাড় কাঁপানো শীত, সেই রকম শীত অনুভূত হচ্ছে। তো আমরা আসলে গতকালকেও দেখেছি যে দুপুর নাগাদ কিন্তু সূর্যের মুখ দেখা গিয়েছিল, কিন্তু সেই সূর্যের মধ্যে কোনো উত্তাপ ছিল না। নিরুত্তাপ সূর্য কখনো কখনো মেঘের আড়ালে ঢেকে যাচ্ছিল। আজকেও সকাল 8টার দিকেই সূর্য উঠেছে, কিন্তু সেই সূর্যের কিন্তু কোনো উত্তাপ নেই। পাশাপাশি রয়েছে হিমশীতল বাতাসের কারণে আসলে কনকনে ঠান্ডা। আমি প্রতি বছর দেখেছি যে এই শীতের সময় বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালক, ইজিব্যাগ চালক, কৃষি শ্রমিক যারা, তারা কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় তাদের। এবারও আমরা দেখছি এর বাইরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালেও কিন্তু অসংখ্য শীতজনিত রোগী ভর্তি হচ্ছেন। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। যাদের আক্রান্ত বেশি তারা কিন্তু ভর্তি হচ্ছেন। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। নওগাঁ ও পঞ্চগড়ের শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শেষ দিকে এসে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাজার সম্প্রসারণে মেলায় চলছে এসএমই উদ্যোক্তাদের পণ্য বেচা কেনা। কাপড়, জুতা, কাঠে তৈরি আসবাবপত্র বিক্রি হচ্ছে, নানা ধরনের পণ্য। দেশীয় পণ্যের বাজার বাড়াতেই এই আয়োজন। দেশের ৭৮ লাখের বেশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি বা সিএসএমই শিল্প প্রতিষ্ঠানে প্রায় ২.৫ কোটির বেশি জনবল কর্মরত রয়েছে। অর্থনীতিতে এ খাতের অবদান ৩২%। উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে বাণিজ্য মেলায় স্থাপন করা হয়েছে এসএমই প্যাভিলিয়ন।
মেলায় এসএমই ফাউন্ডেশনের প্যাভিলিয়নে 11 জন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। এই প্যাভিলিয়নে পণ্যের মধ্যে রয়েছে চামড়াজাত পণ্য, পাটজাত সিরামিক্স, তাঁত, কৃষি ও হস্তশিল্পের পণ্য। এখানে আমাদের মূলত বিজনেস না, প্রফিট না, আসলে এখানে আমাদের মূলত প্রচারের জন্য আমরা আসি। কাস্টমারকে আমরা স্যাটিসফাইড একটু কম করতে পারছি। তারা বলতেছে যে পাটের দামটাও দ্বিগুণ, বাট আমাদের তো এখন সব জিনিসের দাম বাড়তি। ভালো জিনিস পরিবেশের জন্য এই জুতাগুলো সবাইকে নিতে হয়। এটা হইলো আমাদের নিজস্ব বাংলাদেশের প্রোডাক্ট, জুট প্রোডাক্ট। ক্রেতারা বলছেন এক ছাদের নিচে বিভিন্ন দেশীয় পণ্য পাচ্ছেন তারা। এসএমই খাতের পরিচিতিও বাড়ছে। ভালো ভালো প্রোডাক্টগুলো আসতেছে, অনেক প্রোডাক্টগুলো আসতেছে, ইউজ করা যায়, দেখতে সুন্দর, ভালো, মোটামুটি ভালোই প্রচার হচ্ছে। তো অন্যান্য সময় আমরা ক্ষুদ্র কুটির শিল্পীগুলো পাচ্ছি না, বাণিজ্য মেলার মধ্যে আমরা যেটা প্রয়োজন ওইটাই পাচ্ছি। পণ্যগুলো মোটামুটি ভালো, আর দামটা মোটামুটি আমাদের নাগালের মধ্যেই আছে। এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির 362টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এর মধ্যে 351টি দেশি প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়ন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ করার আয়োজনে।